গতকাল থেকে আজ পর্যন্ত যে ঘটনাক্রম এই আইপ্যাকের অফিসে ইডির যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমে প্রতীক জৈনের বাড়িতে যাওয়া এবং তারপর সেখান থেকে সেক্টর 5-এর অফিসে যাওয়া, যা ঘটনাক্রম গতকাল থেকে আজ পর্যন্ত দেখেছেন, তাতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ন্যারেটিভ তৈরি করেছেন। কিছু রাজনৈতিক মহলে ন্যারেটিভ তৈরি হয়েছে আর কিছু ন্যারেটিভ সাধারণ মানুষের তৈরি হয়েছে। আজকে গতকালের পর আজকেও আমরা এটা নিয়েই কথা বলবো, কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কথা বলেছেন, আজকে অন্যান্য রাজনৈতিক দল তারাও এটা নিয়ে আবারও কথা বলেছে, তো ডেফিনেটলি এটা নিয়ে কথা হবে। কিন্তু এই মুহূর্তে যারা নজর রেখেছেন হাল্লা বলে, তাদেরকে আরও একবার একটু মনে করাই গতকাল থেকে আজ পর্যন্ত ঠিক কী হলো, সুবিধে হবে ব্যাপারটা আরও একবার অনুধাবন করতে সবার, আপনার, আমার অতিথিদের। দেখুন, বৃহস্পতিবার 8ই জানুয়ারি সকাল 6:30 লাডন স্ট্রিটে প্রতীক জৈনের ফ্ল্যাটে ইডি হানা, তল্লাশি সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসেও। সকাল 10:40 প্রতীকের বাড়িতে ডিসি সাউথ এবং শেক্সপিয়ার সরণি থানার ওসি। বেলা 11টা প্রতীকের বাড়িতে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বেলা 11:10 পুলিশ বাহিনী নিয়ে প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী। বেলা 11:30 হাতে সবুজ রঙের ফাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক নিয়ে প্রতীকের বাড়ি থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। বেলা 11:42 আইপ্যাকের অফিসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 12:15 আইপ্যাকের অফিসে পৌঁছলেন ডিজি রাজীব কুমার। দুপুর 1:45 গোদরেজ ওয়াটারসাইড বিল্ডিংয়ের বেসমেন্টে বসেন মুখ্যমন্ত্রী। দুপুর 2:30 প্রতীকের বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা। বিকেল 4:05 আইপ্যাকের অফিসে পৌঁছন প্রতীক জৈন। বিকেল 4:25 আইপ্যাকের অফিস থেকে বেরোন মুখ্যমন্ত্রী। বিকেল 5টা আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে যান ইডি তদন্তকারীরা। রাতে ইডির বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় জোড়া মামলা মুখ্যমন্ত্রী এবং পুলিশের। শুক্রবার 9 জানুয়ারি সকাল 9:30 দিল্লিতে অমিত শাহের দপ্তরের সামনে ধর্নায় 8 তৃণমূল সাংসদ। দুপুর 2:34 হাইকোর্টে প্রবল ভিড়, আইনজীবীদের বিশৃঙ্খলা। আইপ্যাক সংক্রান্ত 2টি মামলা মুলতুবি, প্রস্থান বিচারপতি শুভ্রা ঘোষের। 14 জানুয়ারি পরবর্তী শুনানি। দুপুর 3টে যাদবপুর 8B থেকে ইডির অভিযানের প্রতিবাদে মিছিলে মুখ্যমন্ত্রী। মিছিল শেষে হাজরায় সভা। এই সভা, সেখান থেকে কি বার্তা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন আপনারা। একে একে দেখাবো সবকিছু, কিন্তু শুরুতেই গতকালের ঘটনার জাস্টিফিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় কি দিচ্ছেন। বলছেন কোনো অন্যায় করিনি। অনেকে বলছেন যে সংবিধান স্বীকৃত একটা সংস্থা, তারা যখন তাদের কাজ করছে তখন সেখানে নাকি বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইত্যাদি অভিযোগ উঠছে। কিন্তু তিনি বলছেন আজকের ডেটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাজরার সভা থেকে বলছেন যা করেছি কোনো অন্যায় করিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এ কথা দাঁড়িয়ে বলছেন, তিনি বলছেন যে আমি তৃণমূল সুপ্রিমো হিসেবে যেটা করেছি ঠিক করেছি। কি বলেছেন মাননীয়া, দেখাই, দেখুন। আমি Z+ ভুলে যান, আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের SIR এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার BLA 1 এর ঠিকানা, BLA 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ। 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি, যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতি করে এসেছেন বরাবর। অতি বড় শত্রু এ কথা বলবে এক বাক্যে যে তার কথায়, এক বাক্যে, এক ডাকে কত মানুষের সমাগম হতে পারে, এবং তিনি প্রকৃতই জননেত্রী হয়ে উঠেছেন। তার আদর্শ, তার পথ, তার মূল্যায়ন তার মতো করে, হয়তো সেখানে বিরোধ থাকতে পারে, কিন্তু তারপরেও একথা অতি বড় শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়, অতি বড় শত্রু একথা বলবেন যে হ্যাঁ, রাজ্যের বিরোধী নেত্রী যখন তিনি ছিলেন, আর আজকে যখন তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্যারিশমা এক ফোঁটাও কমেনি, বরং উত্তরোত্তর বেড়েছে বললেও অত্যুক্তি হবে না হয়তো। আর আমার
আজকের গেস্টরা কি বলবেন দেখি। আজকে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। আমার সঙ্গে বিজেপির তরফ থেকে মুখপাত্র অরিজিৎ দা রয়েছেন, অরিজিৎ বক্সি। অরিজিৎ দাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন অমিতাভ সিংহ, কংগ্রেস মুখপাত্র। অমিতাভ দাকে স্বাগত জানাবো। বাকি গেস্টরা আসবেন, তাদের সঙ্গেও একে একে কথা বলবো, আলাপ করব। কিন্তু আমি একটু অরিজিৎ দাকে দিয়ে শুরু করতে চাইবো। অরিজিৎ দা, কি বুঝছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বলছেন যে কোনো অন্যায় করিনি, জোর গলায়, এবং তৃণমূল সুপ্রিমো হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে বলছেন কোনো অন্যায় করিনি, কালকে যা করেছি ঠিক করেছি। গতকাল থেকে যে চ্যানেলেই যাচ্ছি না কেন এই বিষয়ে যখনই আলোচনা হচ্ছে, আমি মমতা ব্যানার্জিকে কোট করেই আলোচনা শুরু করছি, কারণ ওনার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মন্তব্য এই বিষয়ে আর কেউ করতে পারেননি। সেই যে মমতা ব্যানার্জি বলেছিলেন একটা কিউট গলায় ট্রান্সলেশন, চোর কি মাইয়া জোর সে বলে, ঠিক এটা মানে অ্যাবসলিউটলি অ্যাপ্রোপ্রিয়েট আজকের এই পরিস্থিতির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চোর কি মাইয়া জোর সে বলে। আপনি ভাবতে পারছেন কালকে কি ঘটে গেল পশ্চিমবঙ্গের বুকে? ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষ স্তম্ভিত। একজন মুখ্যমন্ত্রী যিনি আইনের রক্ষক, যিনি একাধারে পুলিশ মন্ত্রী, তিনি পুলিশকে সাথে নিয়ে গিয়ে একটা ফেডারেল এজেন্সি যেটা আইন অনুমোদিতভাবে সার্চ আর সিজার অপারেশন করছিল আইপ্যাকের একটি অফিসে, প্রতীক জৈনের অফিসে, এবং তার বাংলোতে কালকে একসাথে 10টা জায়গায় ইডি রেড করেছে। সেখানে আপনি ভাবতে পারছেন একজন মুখ্যমন্ত্রী দৌড়ে গিয়ে ইডি অফিসারদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে, হার্ড ডিস্ক ছিনিয়ে নিয়ে বুকের কাছে জড়িয়ে ধরে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। করা সম্ভব? মানে ইডির অফিসাররা সামনে দাঁড়িয়ে রয়েছেন, তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে একজন মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো, আমি ওনার কথাই কোট করে বলি, তৃণমূলের চেয়ারপারসন, কি করে সম্ভব? এটা কিভাবে হলো? মানে অমিতাভ দা তো কালকে সারাদিন এটা নিয়ে গলা তুলেছেন, আওয়াজ তুলেছেন, বামেরাও এই কথা বলছে, অনেকেই এই কথা বলছেন, এটা কি করে পসিবল হলো, কি করে? ঠিক এতেও মমতা ব্যানার্জির প্রুডেন্ট একটা পলিটিক্যাল মুভ। প্রথমে কে গেছিল আপনি যদি সিকোয়েন্সটা দেখেন, প্রথমে একজন ডিএসপি গেছিল, আমার নামটা মনে নেই, পীতাম্বর না কি নাম জানো, তারপর মানে সাউথের যিনি ডিসিপি, তার মিনিট 5 মধ্যে গিয়ে পৌঁছালেন কলকাতার পুলিশ কমিশনার। তারা দুজনে ইডির অফিসাররা তাদেরকে ব্রিফ করলো কি জন্য তারা সার্চ সিজার করছে, তাদের কি রিকোয়ার্ড পারমিশন রয়েছে, তাদের সমস্ত কিছু ব্রিফ করা হলো। 12টা 15 উইদিন 30 মিনিট সোজা মমতা ব্যানার্জি ওইখানে ফোর্সফুলি ঢুকে গেলেন, এবং যে সার্চ থেকে যে সিজ করা এলিমেন্টগুলো, যে আর্টিকেলগুলো ছিল, কারোর সাথে কোনো রকম তোয়াক্কা না করে তিনি ডাইরেক্ট হাতে তুলে নিয়ে বেরিয়ে এলেন। আপনি বলছেন সংবিধান ভেঙেছেন, আপনি বলছেন সংবিধান, আপনারা বলছেন সংবিধান উনি ভেঙেছেন, নিয়ম ভেঙেছেন, আইন ভেঙেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি যা করেছি বেশ করেছি, ঠিক করেছি। অমিতাভ দা কি বলছেন? হ্যাঁ, দেখুন, উনি তৃণমূল সুপ্রিমো হিসাবে যা বলছেন আমি মনে করি ওর দিক থেকে সেটা বলাটাই স্বাভাবিক। এখন আমাদের প্রশ্ন যে একটা খুব পরিষ্কার কথা বলি, উনি বেআইনি কাজ করেছেন। একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যেভাবে কেন্দ্রীয় সরকারের এজেন্সির কাজ করতে বাধা দিয়েছেন, তার কাছ থেকে ল্যাপটপ, তার কাছ থেকে হার্ড ডিস্ক, তার কাছ থেকে বিভিন্ন নথি, মোবাইল সব ছিনিয়ে নিয়ে গেছেন, এটা অভূতপূর্ব। আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে সেই সময় ইডি কি হাতে চুরি পড়ে বসেছিল? ইডির যে অফিসারগুলো গেছিলো তারা কি অত্যন্ত দুর্বল কোনো জায়গা থেকে এসেছে, ভূভুক্ষ দেশ থেকে এসেছে, যে তাদের গায়ে কোনো শক্তি ছিল না সেটাকে বাধা দেওয়ার মতন? মমতা বন্দ্যোপাধ্যায় এতজন 20 জন অফিসার কালকে গেছিলো, এই 20 জন অফিসারকে দাঁড় করিয়ে রেখে তাদের হাত থেকে সব নথিগুলো নিয়ে এলো। এটা দেখে আমার একটা কথা পরিষ্কার মনে হচ্ছে যে এটা যেন টম অ্যান্ড জেরি। আমার মেয়ে খুব ভালোবাসতো ছোটোবেলায় টম অ্যান্ড জেরি দেখতে। এই টম অ্যান্ড জেরির মতন একটা নাটক চলছে, একটা ছেলে মানুষই খেলা চলছে। আমি এখানে একটু থামাই। আমাদের সঙ্গে সুদীপ রাহা, তৃণমূল মুখপাত্র, ইতিমধ্যে যোগদান করেছেন। আমি আসবো অরিজিৎ দা, তার আগে সুদীপের কাছ থেকে একটু জানি টম অ্যান্ড জেরি শো অমিতাভ দা বলছেন। না, আমি বিষয়টা টম অ্যান্ড জেরি যিনি বলে থাকেন বাংলার জন্য বিষয়টা খুব সিরিয়াস বিষয়। তার কারণ আমরা দেখেছি 2014 সালের পর থেকে বাংলা দখল করবার জন্য বিজেপি যখন দেখেছে যে মেরুকরণের রাজনীতি বাংলায় ফেল করেছে, যখন দেখেছে যে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে দাঙ্গা করে বাংলা নির্বাচন অন্যান্য রাজ্যের মতো জেতা যাবে না, তারপর থেকে বিজেপি কখনো ইডি, কখনো সিবিআই, কখনো ইলেকশন কমিশন,
কখনো সিআরপিএফ, কখনো সিআইএসএফ, এই সব শক্তি দিয়ে। আপনি বলুন না, 8 বছর আগের একটা পুরনো মামলা নির্বাচনের 1.5 মাস আগে ইডির মনে পড়লো কেন? কেন এতদিন ধরে কোনো তদন্ত হলো না? আর আমি আপনাদের চ্যানেলে খুব পরিষ্কারভাবে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিস্টের অফিসে আপনি ঢুকে যাবেন বিনা নোটিসে, তৃণমূলের প্রার্থী তালিকা গুটিয়ে নিয়ে চলে আসবেন, আর আমরা দাঁড়িয়ে থাকবো। এটা চন্দ্রবাবু নাইডুর দল নয়, এটা রাহুল গান্ধী। কিন্তু শুধু একটা কথা এখানে জিজ্ঞাসা করি, অনেকে এই কথাও বলছেন যে আইপ্যাকের মতো সংস্থা তারা কিন্তু এত কাগজে কলমে এত তথ্য রাখে না, মানে ডেটাবেস, আমি বলবো ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে ধরো কম্পিউটার বা ল্যাপটপ বা এই গেজেটগুলোতেই তারা তাদের বেশি তথ্য সংগৃহীত রাখে। হ্যাঁ রাখে। আমি তো আপনাকে বলছি, একজন ইডির অফিসার আমাদের স্ট্র্যাটেজিস্টের অফিসে ঢুকে পার্টির তথ্য, সেই তথ্য কোনো বিজেপির নেতাকে হোয়াটসঅ্যাপ করবেন আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা হয় নাকি? আপনি, আপনার হাতে ক্ষমতা এত, অমিত শাহ দপ্তর, তিনি এসছেন, অমিত শাহ পাঠিয়েছেন তৃণমূলকে হারানোর জন্য, তৃণমূলকে মেলাইন করবার জন্য, তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করবার জন্য। তার ক্ষমতা যদি থাকে কিছু করতে দেখান। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ তোমার কথা থেকেই মনে পড়ে গেল হঠাৎ করে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা মারাত্মক অভিযোগ করেছেন। এই অভিযোগে স্পষ্টভাবে, মানে এটা নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না গদ্দার উনি কাকে বলেছেন, কিন্তু অভিযোগটা সাংঘাতিক করেছেন। আমি একটু শোনাতে চাইবো। আর আমাদের সঙ্গে ইতিমধ্যেই মানব লাহা, সিপিএম নেতা, ইতিমধ্যে যোগদান করেছেন। মানবকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে, এবং এরপরে আমি মানবের কাছে আসবো, কেন সেটাও বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা একটু শোনাবো আপনাদের, শোনানোর পরে আমি আসবো মানবের কাছে। একটু তার আগে দেখুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক অভিযোগ শোনাই। কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে। দুটো রিয়াকশন খুব চট করে একটু দেখাতে হবে মানবের কাছে আসার আগে। তা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে এই বক্তব্যের প্রেক্ষিতে অনির্বাণ গাঙ্গুলি বিজেপি নেতা, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম ফোনে, তার কি রিয়াকশন একটু শোনাবো। আর শুভেন্দু অধিকারী আজকে আরও একটা বিস্ফোরক অভিযোগ করেছেন, 16 কোটি টাকা নাকি আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছিল। খুব দ্রুত এই দুটো রিয়াকশন একটু শোনাবো, তারপরে আমি আসবো মানবের কাছে। দেখুন ইংরেজিতে একটি কথা রয়েছে, বিলো কন্টেম্পট, মানে এই এমনই কথা হয় যে কথার কোনো প্রক্রিয়া, কোনো প্রতিক্রিয়া হয় না, বা যে কথা কোনো গ্রহণযোগ্যতা নেই। সেই অর্থে সেই জন্য এই কথার কোনো উত্তর দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু যদি ওনার কাছে এত তথ্য রয়েছে, মানে উনি তো ডাইরেক্ট সিআইএ এর সাথে একেবারে ওঠা বসা করেন, এবং উনি মনে হয় সিআইএ তে গিয়ে বা মোসাইডে গিয়ে নিশ্চয়ই ট্রেনিং নিয়েছেন। যে ধরনের কথাবার্তা আজকে বলছেন, সব ওই পেন ড্রাইভ রয়েছে সেগুলো উনি পাবলিক করছেন না কেন? এত বছর ধরে পেন ড্রাইভের কথা শুনছি আমরা, সেগুলো পাবলিক করুন। এই ওনার কাছে যা তথ্য রয়েছে, যা নথি রয়েছে, সেগুলোকে পাবলিক করুন, লেটার গো টু কোর্ট। একটি মঞ্চ পেয়ে মঞ্চে দাঁড়িয়ে সেইখানে এই ধরনের ভাষা প্রয়োগ করা, এই কোনো মানে মাথা মুন্ডু নেই যাকে বলে। পাগলে কিনা খায়, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়।
आईपैक किस तरीके से चोरी कर रहा है। जो जल जीवन मिशन है सेंट्रल गवर्नमेंट का बड़ा स्कीम, मोदी जी का एक बड़ा स्कीम, नल से जल, ये स्कीम में भारत सरकार पश्चिम बंगाल को अब तक 8,000 करोड़ दिया। ये जो 2021 का असेंबली इलेक्शन के दौरान केपी कंस्ट्रक्शन साउथ 24 परगना, जिनको 178 करोड़ का वर्क ऑर्डर मिला था, सप्लाई ऑर्डर, जल जीवन मिशन में 16 करोड़ ईडी का अकाउंट में ट्रांसफर किया। एक्सिस बैंक काकद्वीप ब्रांच साउथ 24 परगना, चेक नंबर 001001739 टू आईपैक। तो देखिए, मैं आज सार्वजनिक इसलिए कर रहा हूँ, सरकार की जो काम और सरकार की जो मानी, जो टेंडर जो वहाँ काम कर रहा है, उनको आईपैक के अकाउंट में रिश्वत देना पड़ रहा है, काट मानी 16 करोड़। মানবের কাছে আসবো। ইডি বা কেন 2020 একটা সিবিআই এর করা মামলা নিয়ে এখন অত উঠে পড়ে লাগলো, আর এখন কেন হঠাৎ করে এই পেন ড্রাইভ ইত্যাদি কথা হচ্ছে? আর যদি যেটা অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলছেন, আমি তার কথা সূত্র ধরেই বলি যে চিরকুটে চাকরি টাকরি ইত্যাদি নিয়ে বহু অভিযোগ তোমাদের বিরুদ্ধে উঠেছিল মানব, এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্বের অনেকেই এই কথা বলেছিলেন যে প্রচুর প্রমাণ ইত্যাদি ওনাদের কাছে রয়েছে, যে কোনো দিন সামনে আসতে পারে। কি বলবেন? দেখো, প্রথমে একটা কথা বলি, আজকে যেহেতু সুদীপ আছে, সুদীপ একটু আগে আমি আসার পরে সুদীপের একটা শেষ কথা শুনছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত আছে বলে নাকি এসব করেছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত আছে বলে এসব করেনি, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল চুরি ছিনতাইতে পটুহস্ত, তাই উনি এই কাজটা করেছেন। যে উনি এই ব্যাপারটায় পিএইচডি করেছেন সেটা গতকালকে দেখিয়ে দিয়েছে। 2 নম্বর হচ্ছে এই চিরকুটে চাকরি ফাকরি এইসব বিজেপি হেনা তেনা বলেন, তৃণমূলের অভিযোগের ভিত্তি ধরে বিজেপিও দেখি আজকাল মিটিং ফিটিংয়ে এইসব কথা বলেন। সমস্যাটা কোন জায়গায় জানেন তো? এই চিরকুটে চাকরির নাম করে, তারপর কী সব ফাইল টাইল খুলবার নাম করে অনেক কথা বলেছিলেন। তো দুর্ভাগ্যের হলেও সত্য যে বামপন্থী কোনো নেতা বা সেই সময়ের কোনো বামপন্থী মন্ত্রীরা কেউ জেলে গেলেন না, কিন্তু ভুল করে মনে হয় ফাইল খুলতে গিয়ে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করে পাঠিয়ে দিয়েছিলেন ইডি সিবিআইয়ের কাছে, তাই ওনার দলের নেতা নেত্রীদেরকে জেলে ভরে দিয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মানে এটা খুব দুর্বল চিত্রনাট্য কালকে যেটা ঘটেছে, মানে ইডি সিবিআই কি দুগ্ধশস্য মানে শিশু নাকি? দুগ্ধপোষ্য শিশু, এরা ভালো বলতে পারবে। তো এমন একটা ঘটনা এনারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেল, গিয়ে কাগজপত্র নিয়ে বেরিয়ে চলে এলো, ইডি সিবিআই ওখানে বসে বসে দেখলো, নির্বাক দর্শকের ভূমিকা পালন করলো। ইডি সিবিআই যখন তদন্ত চালায়, যখন কোনো জায়গায় তারা রেড করে, সেখানে যেতেও ঢুকে যেতে পারে, যে কোনো জায়গাতে চলে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় অনায়াসে চলে গেলেন, নিয়ে চলে এলেন, কোনো বাধা নেই, কিছু নেই, কেউ আটকালো না, কোনো বাধা পড়লো না। আসলে এটা একটা চিত্রনাট্য। আর 2 নম্বর হচ্ছে ঘটনা, কেউ যে বলছিলেন না যে ওনার দলের কী সব পার্সোনাল মানে ওই যারা তালিকা, ভোটার তালিকা আছে, তারপর হচ্ছে কি যারা কারা ভোটে দাঁড়াবে, ওখানে একটা কাগজ পড়ে গেছিলো, সেই কাগজের একটা ফাইলের কোনা দিয়ে দেখা যাচ্ছিল 10/2/2022 কিছু পেপার উনি নিয়ে পালিয়ে যাচ্ছেন। তো আমার কাছে একটা বড় প্রশ্ন হচ্ছে যে 2026 বিধানসভায় যারা দাঁড়াবেন ভোটে, তাদের কি 10/2/2022 তাদের নাম ঠিক করা হয়ে গেছে? তাহলে তো বলবো এই অরূপ বিশ্বাস, সুজিত বোসবাবু, তারপরে যারা সব ওই মন্ত্রী সন্ত্রী আছে, তাদেরকে তো এখন থেকে ভাবতে হবে তো ভয়ানক যে 2022-2026 লিস্ট তৈরি হয়ে গেছে। আসল ঘটনাটা সেটা নয়। ইডি সিবিআই ওখানে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, বিজেপি বহুবার বলেছে আপনারা কাকে কাকে ভোটে দাঁড় করাচ্ছেন, লিস্টটা দিন। ওনারা লিস্টটা দেয়নি। যদি বাই চান্স এবার 2026 নির্বাচনে দেখা গেলো বিজেপি আর তৃণমূলের একই নাম দুজনের প্রার্থী তালিকাতে চলে এলো, এই ভয় থেকে পাঠিয়েছিল, তাই ওরা খুঁজে পায়নি। কিছু কথা মানবের কাছ থেকে শুনলাম, সুদীপের কাছে উত্তর নেব ডেফিনেটলি, কিন্তু তার আগে একটা বিরতি নেব, খুব শার্প ব্রেক। তারপর ফিরে এসে আজকে মতুয়াগড়ে সভা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সেখান থেকে কি বার্তা দিয়েছেন সেটা একটু দেখাবো আপনাদের, খুব তাৎপর্যপূর্ণ আইপ্যাক সম্পর্কে। দেখুন, এরা ইডিকে ব্যবহার করবে, তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে, এই ভোটার লিস্টে তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে, আইপ্যাক বলে একটা সংস্থা আছে। কেন এসআইআর তৃণমূলের হয়ে কাজ করছে? কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে? কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে, আর সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে পাঠিয়ে হরণ করছে। ইসিকে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা, এই হচ্ছে বিজেপির ফর্মুলা। আমি একটু সুদীপের কাছে আসবো। সুদীপ, এই 16 কোটি টাকার যে কথাটা বলছেন, মানে 16 কোটি টাকা নাকি আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল, যেটা শুভেন্দু অধিকারী বলছেন, এই বিষয়টা একটু যদি মানে এটা কি বিষয়টা একটু জানবো ভাই।
না, আমি মানে যদি বলছি জানা তাহলে থাকে তোমার। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা না হয়ে ইডি চিফ হয়ে যান। উনি যখন এত জানেন ইডি যে কথা বলছে না, এই তথ্য উনি পেলেন কোথার থেকে? প্রকাশ করুন, সর্বসমক্ষে আনুন। উনি তো কথায় কথায় কোর্টে যান, কোর্টে যাচ্ছেন না কেন? কোর্টকে গিয়ে বলুক। আমরা তো এত বছর ধরে হাতে নানান রকম কাগজপত্র নিয়ে 2020 সালে যেদিন থেকে উনি গেছেন তারপর থেকে অনেক অভিযোগ করেছেন। দেখুন, মুশকিলটা হচ্ছে যেমন গাছ তেমন ফল। অমিত শাহ বাংলায় এসে প্রেস কনফারেন্স করে তৃণমূল দুর্নীতির প্রসঙ্গে কথা আমি আসছি বলছেন। একটু শুনে নি। আর এই পাশে ভিত্তিতে, এই এটা ভিত্তিতে। একটু আর শেষ করে পাশে নি। যিনি হ্যাঁ। বসে আছেন, অমিত শাহ বাংলায় এসে দুর্নীতি প্রসঙ্গে প্রেস কনফারেন্স করছেন, পাশে বসে আছেন টিভি চ্যানেলে যাকে কাগজ মুড়ে টাকা নিতে দেখা গেছে, সেই শুভেন্দু অধিকারী। এরা মুখ খোলে কি করে? এরা মুখ দেখায় কি করে বাংলার লোকের কাছে? বাংলা 10.5 কোটি মানুষ দেখেছে কাগজ মুড়ে টাকা নিয়েছে। বাংলার 10.5 কোটি মানুষের সামনে সবচেয়ে বড় দুর্নীতিবাজ শুভেন্দু অধিকারী। সে কথা বলছে, বড় বড় কথা বলছে। নিজে আগে বিজেপি নেতাদের পাজামা ধরে ঝুলে বেঁচে আছে যাতে বাড়িতে ইডি না যায়, সিবিআই না যায়। তার থেকে এসব জ্ঞান শুনতে হবে? তার থেকে বরং আপনার পার্টি, এই যে বিজেপির মুখপাত্র যিনি আছেন, আমার ধারণা উনি শুভেন্দু অধিকারীর থেকে অনেক বেশি দিন বিজেপি করেন। কিন্তু কি দুর্ভাগ্যজনক ব্যাপার, এখন শুভেন্দু এলওপি আর এনারা মুখপাত্র হিসেবে কাজ করছে। বেদনাটা সে তোমার দুর্ভাগ্য। কাছেই রাখো, আমাদের ভিতরের বেদনা নিয়ে তোমাকে বেশি দুঃখ পেতে হবে না। আমরা জানি কে কোথায় প্রপারলি কাজ করতে পারে, দল সিদ্ধান্ত প্রকৃত না, আমি কিন্তু ভাই সমবেদনা জানাই। না না বলছি এরকম বলছি তোমরা leader কি থাকলে সৌগত আমাদের লোক- তোমরা কি সৌগত এটা সৌগত শুভেন্দু- বাবুকে আচ্ছা, একটু টিকিটটা একে একে দাওনি? শুনবো, একে একে শুনবো, একে একে তোমরা কি শুনবো, সৌগত please। বাবুকে আমাদের সৌগত লোক- বাবুকে একটা প্রশ্ন আছে ও একটু সৌগত শুনে- বাবুকে টাওয়াল মুড়ে টাকা নেওয়ার পর কি টিকিটটা দাওনি? শুভেন্দু অধিকারী যতদিন বিজেপির মুখ থাকবে ততদিন তৃণমূল কংগ্রেস 200-র ঊর্ধ্বে। আর বিজেপি 77-এর নিচে আপনারা আটকে গেছিলেন, এবারে 35-এর অর্ধেক করে দেবো। ও সংখ্যার হিসাব হয়ে গেছে তোমাদের এখনই? আগে বলবেন আচ্ছা, না কিসের এটা? অর্ধেক না, করবে? বেকার এক আলোচনায় মিনিট, আসছি। একটু মানবে, হ্যাঁ একটু মানবে কথা শুনুন। আমার একটা ছোট্ট কথা, সেটা হলো যে তুমি শুভেন্দু অধিকারীকে বললে যে ইডির এজেন্ট, কোনো আপত্তি নেই, সত্যি কথা বলেছে, মানে সুদীপ একটা খুব সত্যি কথা বলেছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, মদন মিত্র তো এখনো তোমাদের দলে আছে। আমি যদি খুব ভুল না করি, মদন মিত্র একটা প্রেস বিবৃতিতে বলেছিল আইপ্যাক হচ্ছে হাওয়ালার সঙ্গে যুক্ত, আইপ্যাক হচ্ছে টাকা 9-6 করে। এবং আমার খুব দুর্ভাগ্য যে আইপ্যাককে আমাদের দল টাকা দিচ্ছে না। তো তাহলে কি মদন মিত্র কোনো এজেন্ট ফেজেন্ট হয়ে কাজ করছে নাকি? আর 2 নম্বর প্রশ্ন হলো এটা যে কি শুভেন্দু কোন বাবু, দলের না না শোনো না, তুমি উত্তর দিও, আমি তোমার বলার সময় ডিস্টার্ব করবো না। এই শুভেন্দু বাবু তো টাকা নিয়েছে, দুর্নীতিগ্রস্ত, এটা আমরা এতদিন বলতাম, আজকে তুমিও বলেছো ভাই, মানে মন থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি ফিরাদ হাকিমকে স্যান্ডো গেঞ্জি পরে দেখেছি, তার পাশাপাশি কাউকে একজনকে টাকা নিয়ে তাকে থ্যাংক ইউ বলতে দেখেছি, তার পাশাপাশি কাউকে বগল চুলকে টাকা নিতে দেখেছি, কাউকে বিছানায় শুয়ে মানে সুন্দর করে সেজে গুজে টাকা নিতে দেখেছি। তো এদের ভূমিকা কি? আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সবচেয়ে বড়, মানে এত বড় মুখপাত্র তোমাদের দলের, তাকে আমরা দেখেছি লোকের তবলা বাজায়, ঢোল বাজায়, উনি পুলিশের গাড়ি বাজাচ্ছিল। তো এদের ভূমিকাটা কোথায় আছে? তা সেগুলো কি কালকে নিয়ে তোমার দিদি পালালো? সেটাও একটু বলো তাহলে তুমি। বেশ, খুব ছোট করে সুদীপের উত্তর নিয়ে বাকি রেখে কোন দাও। দলের হ্যাঁ। প্রতিনিধি? কোন দলের প্রতিনিধি? আমি সিপিএম করি, বলতে লজ্জা পাই না। CPM? আমি বামপন্থী রং, আমার ঝান্ডার রং লাল, আরে এটা বলবার দাদা। সাহস আছে। আরে দাদা, আপনাকে ধন্যবাদ। যে শুভেন্দু অধিকারীকে সাথে নিয়ে 3,500 পার্টি হয়ে অফিস গেছে। তোমরা ভেঙেছিলে, আচ্ছা, শেষ করে দাও। সেই দলের প্রতিনিধি হিসাবে আজকে এখানে বসে আছি, বলবার সাহস রাখি বুঝছি দিয়ে যে আমার দলটার নাম সিপিএম। চোরের টাকায় দল চলে না, মানুষের ভিক্ষার টাকায় আমরা দল চালাই। আরে থামাও ভাই, প্রথম নতুন এসছে বোধহয়, ডেকোরাম জানে না। শোনো, তোমার কাছ বলছি থেকে decorum শিখবো না, আর তোমাকে যাই হোক। ধন্যবাদ, আচ্ছা, একটু শুনি, একটু তোমাকে শুনি। হ্যাঁ। তোমাকে ধন্যবাদ ভাই সিপিএম এর। তোমার পার্টি, তোমরা যে বাংলার পাশে ভেনিজুয়েলা থেকে বেরিয়ে এসে আলটিমেটলি বাংলার রাজনীতি নিয়ে কথা বলতে শুরু করেছো নির্বাচনের আগে, তার জন্য প্রথম ধন্যবাদ। পৃথিবীর তোমাকে, এক যেখানে নম্বর। সমস্যা হবে আবার সেইখানে নিয়ে তুমি আলোচনা বলার করব। সময় আমি বলিনি ভাই। যেখানে নিপীড়িত তুমি বলার অত্যাচারিত সময় আমি মানুষ বলিনি। থাকবে তাদের পাশে তুমি বামপন্থীরা বলার কথা সময় বলবে। বলিনি। এটা তোমার শিক্ষিত হলে এই কথাটা সেদিন বলতে না, আগে থেকে শিক্ষিত হও, আচ্ছা, তারপর আচ্ছা, এখানে আলোচনা প্লিজ করব। একটু টপিকে থাকি প্লিজ। হ্যাঁ, আহা, এ তো মহা মুশকিল। এখানে ব্যাপারটা হচ্ছে সিএন নিউজকেও সিপিএম এর একটা ধন্যবাদ দেওয়া উচিত। সারা বাংলায় এতগুলো জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা, পৌরসভা, কোথাও সিপিএম কে বসতে দেয়নি, প্যানেলে সিপিএম কে বসতে দিয়েছে। আপনাদের তাই নাকি? ধন্যবাদ দেওয়া উচিত প্রথম। আবার ওই দেখুন, তাই দাঁড়ান, নাকি? আপনার সময় বলবেন, আপনার সময় না, বলবেন। গুরুত্বপূর্ণ তো অধৈর্য হলে হবে? আলোচনা আমরা ফিরছি না, এটা 32 মানে বছর ইয়ে তোমাদের চলছে, বাপজাদারা ক্ষমতায় ছিল ভাই। একটা কবি গানের আসর চলছে দুজনের মধ্যে। 34 বছর বাপজাটারা ক্ষমতায় ছিল, আমরা ধৈর্য ধরে আন্দোলন করেছি।
এত 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 অধৈর্য হয়ে পড়ো না। তোমার বাপজাটাদের সময় সম্মান আচ্ছা বোধ না করো। প্লিজ আমি একটু তোমার টপিকে সময় থাকার চেষ্টা করব দাঁড়াও, প্লিজ প্লিজ না না এই এই সময় থাকলে এখানে বাম কি করেছে, বাম কিছু করতে পারেনি, বাম ভীষণ খারাপ, সেই কারণে বাম নেই এখন। আরে ওর কাছে আমি এটা ছেড়ে দিলাম প্লিজ, এটা টপিক নয়, এটা টপিক নয়। নিয়েই থাকতে হবে, তার জন্য শ্রমিক ভট্টাচার্যকেও বামপন্থীদের কোনো জানে relevance আছে ভোট নাকি? তলার নিতে ঠেকেছে, তাই আপনি শ্রমিক আমাকে যা ভট্টাচার্য পরিবর্তন বামপন্থীদের ভোট মানুষ এনে দিয়েছে, এবার পরিবর্তনের পরের বাংলা, আমি সেটা নিয়ে একটু কথা বলি প্লিজ। হ্যাঁ সুদীপ, আমি বলছি আপনি যার Please, কথা মারো, আমাকে মারো, দিতে please. বলছেন, তার বাংলার রাজনীতি, সেই রাজনৈতিক দল আগে তাদের রেলিভেন্স প্রমাণ করুন। ধরো, একটা রাজ্যের দলের কাছে বেশ, অরিজিৎ দা, একজন অরিজিৎ দা, না, please, আপনি please. এমন রাজনৈতিক সুদীপ, আমি আসবো ভাই, আরেকটা break-এর সময় হয়ে যাচ্ছে, please। আচ্ছা, একটা break নিয়ে নিই। না, একটা break নিয়ে নিই, তাহলে সবার একটু গুছিয়ে নিতে সুবিধা হবে। একটা break নেবো, দ্রুত বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এই উত্তপ্ত হয়ে গেছিল পরিস্থিতি, যাক ব্রেকের পরে একটু চাটা খেয়ে একটু ঠান্ডা হয়ে সবাই, আমি একটু অরিজিৎদার কাছে আসবো। অরিজিৎদা, দিল্লি অবধি এই যে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে আজকে উনি পথে নামছেন, এবং দিল্লি অবধি যে এটার আঁচ পড়বে সেটা তো স্বাভাবিক, বলার অপেক্ষা রাখে না। আজকে দেখেছি আমরা সেই ছবিগুলো কি চলেছে সেখানে, ওখানে গিয়ে অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে। যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে এই এত কিছুর পরে একটা পলিটিক্যাল মাইলেজের জায়গা নিয়েও সবাই প্রশ্ন তুলছেন, কোন দিকে তাহলে পাল্লাটা ভারী হলো, কি মনে হচ্ছে? দেখুন, পলিটিক্যাল মাইলেজের কথা বলার আগে যেটা মনে হয় যে পশ্চিমবঙ্গের আর কিছু না হোক, পলিটিক্যাল যে স্ট্যাচার সেটা ভারতবর্ষের সামনে কালকে ধূলিসাৎ হয়ে গেছে। এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই যে এইভাবে একজন মুখ্যমন্ত্রীকে ফাইল টেনে নিয়ে দৌড়াতে, এভাবে আঁকড়ে ধরে ভারতবর্ষের আগে দেখেনি। দেখুন, যে কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা উঠেছিল, যেটা এই ঠেলাঠেলি, ছাত্র রাজনীতি ঠেলাঠেলিতে হারিয়ে গেলেন। আবার তাহলে আপনি এড়িয়ে গেলেন, আমি যেটা একদম শুরুতে বলছিলাম, আঁকড়ে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইল ভেতরে ঢুকলেন কি করে? আমি যদি আপনাদের কথা আমি এখানে ধরেও নি, ইডি তদন্ত চালাচ্ছে, যেটা অমিতাভ দাদা বলছেন, এটা তো উত্তর লাগবে। ঠিক আমি এই প্রশ্নটারই উত্তরে যাচ্ছিলাম। এগুলোই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। দুটো প্রশ্ন ছিল যে আপনি করেছিলেন যে 2002-এর মামলা এখন কেন হঠাৎ চাগিয়ে উঠলো, দুই যে ইডি কি করছিল উনি নিয়ে গেলে। আমি দুটোরই, যদিও আমি ইডির মুখপাত্র নই, কিন্তু যে ফ্যাক্টসগুলো আপনাদের মাধ্যমে জনসাধারণের সামনে এসেছে, আমি তার মাধ্যমেই কথাটা বলার চেষ্টা করব, যেটা আমরা বুঝতে পেরেছি। যে দেখুন, 2020 27শে নভেম্বর সিবিআইয়ের একটা এফআইআরের মাধ্যমে সামনে আসে যে সেই তখনকার দোর্দণ্ড প্রতাপ অনুপ মাঝি, নামটা হয়তো মনে পড়বে, যে একটা কয়লা সংক্রান্ত একটা বিশাল বড় সিন্ডিকেট র্যাকেট। 2020 পর যখন দেখা গেল যে লক্ষ লক্ষ কোটি টাকা কয়লার পাচারে উঠছে, ধীরে ধীরে তার সূত্র ধরে ইডির কেস ফাইল হলো পিএমএলএতে, এবং ধীরে ধীরে তার পরের বছর নীরজ সিং, তার পরের বছর রত্নেশ ভার্মা, দীপক আগরওয়াল, শাকম্ভরি গ্রুপ, নামগুলো যদি দর্শকদের মনে পড়ে একে একে, যেগুলো খবরের কাগজের পাতায় উঠে এসেছিল, ধীরে ধীরে জাল গোটাতে রিসেন্টলি যেটা বেরিয়ে এলো, এই শাকম্ভরি গ্রুপের মধ্যে এটা অ্যালিগেশন, যে তথ্যগুলো তদন্তে উঠে এসেছে, যে এই শাকম্ভরি গ্রুপের মাধ্যমে এই যে নামগুলো বললাম, অনুপ মাঝি থেকে শুরু করে দীপক আগরওয়াল পর্যন্ত, একটা হিউজ টাকা, একটা যেটাকে বলে প্রসিডস অফ ক্রাইমস, পিওসি, এর একটা হিউজ টাকা 2021-এ গোয়া ইলেকশনে আইপ্যাকের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে ইনভেস্টেড হয়েছিল। অটোমেটিক্যালি যখন একটা সংস্থা এই ধরনের টাকার লেনদেনের সাথে জড়িয়ে যায়, সেই সংস্থা যে কাজই করুক না কেন, আইপ্যাকের পুরো নাম কি? আইপ্যাকের পুরো নাম হচ্ছে মেসার্স ইন্ডিয়ান পিএসি কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, অর্থাৎ এটি একটি প্রাইভেট কনসাল্টিং ফার্ম হতে পারে। আমি মেনে নিচ্ছি যে তৃণমূলের বিভিন্ন রকম পলিটিক্যাল স্ট্র্যাটেজির কাজ আইপ্যাক দেখে, এটা মুখ্যমন্ত্রী নিজে কালকে বলেছেন, হতেই পারে, কিন্তু একটা কনসালটেন্সি ফার্মের সেটাই তো একমাত্র পরিচয় নয়। এটা একটা প্রাইভেট ফার্ম, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির মধ্যে তার পার্টিসিপেশন রয়েছে। কোনো জায়গায় যদি দেখা যায় যে কোনো ক্রাইমের প্রসিড তার মাধ্যমে ম্যানুভার্ড হয়েছে, তার মাধ্যমে কোথাও ডেলিভার্ড রয়েছে, ইডি সিবিআই 100% ফেডারেল অথরিটি রয়েছে, সেখানে সার্চ সিজারের উপযুক্ত পারমিশন সহ। কালকে কি আমরা কেউ শুনলাম মমতা ব্যানার্জি কি একবারের জন্য বললো যে ইডির এই সার্চ আর সিজার করার কোনো অথরিটি নেই, পুরোটা আইনের বিরুদ্ধে? না, একবারও বলেননি। মমতা ব্যানার্জি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কথাটার উত্তর আপনার দ্বিতীয় প্রশ্ন, যে ইডি, মমতা ব্যানার্জি যেমন উনি বললেন, আমাদের অমিতাভ বাবু, যে মমতা ব্যানার্জি ঢুকলেন, নিয়ে বেরিয়ে এলেন, একটা টম অ্যান্ড জেরি খেলা। ব্যাপারটা তো দেখতে তো সেরকমই লেগেছে, কিন্তু আপনি যদি মমতা ব্যানার্জির কথা ফলো করেন, উনি কি বললেন?
প্রথমে সিপি গেছিল, একজন ডিএসপি গেছিল, তা আমার মনে হয়েছিল ওখানে হয়তো কথা বলছে। এই একটু আগে আপনি দেখালেন, উনি বললেন, আমি তারপর প্রতীককে ফোন করলাম, আমার মনে হলো সন্দেহজনক কিছু আছে। অর্থাৎ তিনি আগে থেকে জানতেন যে ওখানে কোথায় কি ধরনের জিনিস রয়েছে, যার অ্যাক্সেস ইডি সিবিআইয়ের হাতে পড়লে পুরো ভান্ডা লোকের সামনে ফেটে যাবে। তাই তিনি ডাইরেক্টলি ওখানে, একজন মাথায় রাখতে হবে, উনি মমতা ব্যানার্জি, উনি দেশে নন, উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শি হ্যাজ গট ইমেন্স পাওয়ার। একজন ইডি সিবিআই এর কোনো ওখানে যারা অফিসাররা রয়েছেন তারা কি র্যাঙ্কের কাজ করেন, তাদের কোনো অথরিটি রয়েছে মমতা ব্যানার্জির মতো একজন চিফ মিনিস্টারকে বডিলি হ্যান্ডেল করা? এবং মমতা ব্যানার্জি এটাই চাইছিলেন, উনি চেয়েছিলেন কালকে ওনাকে কোনো রকমভাবে যদি রেজিস্ট করা হতো, এটা নিয়ে উনি একটা পলিটিক্যাল বিশাল ইস্যু করে দিয়ে বলতেন, এই দেখুন আমাকে ফিজিক্যালি আমাকে এইভাবে হেকেল করাচ্ছে। আর একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যে কালকে যে ঘটনাটা দেখা গেছে, এই যে যেটা বলছেন বারবার তৃণমূল মুখপাত্ররা, যে তৃণমূলের স্ট্র্যাটেজি, তৃণমূলের, আমাদের সিপিএম এর হয়তো একটা কথা ঠিকই বললেন যে 2022-এ দাঁড়িয়ে কি ঠিক হয়ে গেছিল 2026-এর কথা, সেটা নয়। কিন্তু তার সাথে কি দেখা গেছে, এই যে দৌড়ে দৌড়ে ফাইলগুলো টেনে নিয়ে যখন ওনার ওই পার্সোনাল সিকিউরিটি অফিসাররা গাড়ির পিছনে তুলছিল, সেখান থেকে কিন্তু যে ফাইলটা পড়ে গেল, তার উপর কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার উপরে কিন্তু অশোক স্তম্ভের ছাপ। অর্থাৎ আইপ্যাকের ঘরে সরকারের ফাইল কি করছিল, সবার আগে মমতা ব্যানার্জিকে এই উত্তরটা দিতে হবে। সুদীপ দেখুন, আমি আপনাদের বলি যে এই কয়লা সংক্রান্ত ব্যাপারে বিজেপির মুখপাত্র এখানে বসে যা সমস্ত তথ্য দিলেন, আমার মনে হয় ইমিডিয়েটলি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উচিত ওনাকে ডেকে পাঠিয়ে অনেক কিছু মনে হয়, আপনার শুভেন্দুদার ব্যাপারে মনে হয়, আপনার আমার ব্যাপারে মনে হয়, আপনি নিজে কি করতে এসেছেন সেটাকে মনে করুন, মাইন্ড করুন। অরিজিৎ দা একটু একে একে শুনি প্লিজ। কত অন্যের চরকায় তেল দেবে? প্লিজ অরিজিৎ দা একটু শুনে নি। হ্যাঁ, ওনার যা তথ্য দিলেন, আপনি পড়াশোনা করেন না তাই তথ্য জানেন না। আরে ভাই, আপনি নেটটা সার্চ করুন না, পাবলিক ডোমেইনে अवेलेबल। খবরের কাগজ পড়েন, খবরের কাগজে তো পড়েন বলে মনে হয় না। দাদা আসবো আপনার কাছে। পিছিয়ে আছেন বলেই হতাশা, পিছিয়ে আছেন বলেই হতাশা। হ্যাঁ, দৌড়েছে কে? কালকে আপনার নেত্রী, আপনার নেত্রী দৌড়েছে রাস্তা দিয়ে, ফাইল প্রাণ ভোমরা জড়িয়ে ধরে দৌড়েছে, কাঁদতে কাঁদতে দৌড়েছে। আপনার নেত্রী লজ্জা করছে না তৃণমূল হিসাবে? লজ্জা করছে না? বাড়িতে কথা বলতে পারেন, বাড়িতে বলতে পারেন, আপনি তৃণমূলের মুখপাত্র, এখনো লজ্জা করে না আপনাদের? এখনো কথা বলার জায়গায় আছেন? নেত্রী ফাইল নিয়ে দৌড়ায়, লজ্জা করে না? লজ্জা হওয়া উচিত। যখন এলওপি বানিয়েছিলেন তখন লজ্জা করেনি? কাগজ মুড়ে টাকা নেওয়া ঘুষখোর শুভেন্দুকে যখন এলওপি বানিয়েছিলেন তখন লজ্জা করেনি? যদি মনে হয় যে ওটা কোনো ক্রিমিনাল প্রসিডিং এর পার্ট, আপনি আপনার দল স্টেপ নেয়নি কেন? আপনার কাছে যদি খবর থাকে ওটা কোনো ক্রিমিনাল প্রসিডিং এর পার্ট, আপনার পুলিশ, আপনার সরকারের পুলিশ, আপনার মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী স্টেপ নেয়নি কেন? একটু শুনবো, একটু একে একে শুনি, কারণ কারোর কথা বোঝা যাচ্ছে না। সুদীপ, আগে একটু তোমার বক্তব্য শুনি ভাই, এতক্ষণ যেগুলো অরিজিৎ দা বলছিলেন। হ্যাঁ বলো। বিজেপির তো এটা উদ্দেশ্য, তৃণমূল কংগ্রেসকে যে ওদের, এটা তো ওদের সিনিয়র লিডারদের দেখে ওদের জুনিয়র লিডার এগুলো শেখে। রাজ্যসভায় তৃণমূল বলতে গেলে মাইক বন্ধ, লোকসভায় তৃণমূল বলতে গেলে সাসপেন্ড, তা এখানে টিভি চ্যানেলে যখন ডিবেট হবে তৃণমূল বলতে গেলে চিৎকার করো। আরে মানুষের আওয়াজ, বাংলার 10.5 কোটি মানুষের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আশা করব আপনি ফাইল নিয়ে দৌড়ানোটা অন্তত শেখেননি। আবার বলবেন? আমি আশা করব আপনি ফাইল নিয়ে দৌড়ানোটা অন্তত আপনার নেতার কাছ থেকে শেখেননি। আচ্ছা, আরেকটু সময় নিন, বলুন। হ্যাঁ বলছি তো, আপনি ফাইল নিয়ে দৌড়ানোটা আপনার নেতার কাছ থেকে অন্তত শিখবেন না। শিক্ষিত ছেলে হিসেবে আপনার একটা সমাজে ভ্যালু রয়েছে, সেটাকে নষ্ট করবেন না। আমি চাইবো না কোনোদিন টেলিভিশনের পর্দায় দেখছি সুদীপ রাহা ফাইল ছিনিয়ে নিয়ে দৌড়াচ্ছে তার নেত্রীকে অনুকরণ করে। আশা করছি এটা দেখতে হবে না, আমি আশা করছি দেখতে হবে না। তাহলে ভাবুন অমিত শাহ কিরকম ইনকম্পিটেন্স ইডি অফিসারদের পাঠিয়েছিলেন। কেউ ফাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল, আর অমিত শাহ অফিসাররা বসে বসে বুড়ো আঙুল চুষলো। আমার তো মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে ইমিডিয়েটলি মমতা ব্যানার্জিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী করে দেওয়া উচিত। ও তো অমিত শাহ ডিপার্টমেন্ট ইস্যুটা তুলতে পারেননি। আপনার নেত্রী ভাঙা পায়ে ফুটবল খেলার মতো ইস্যু এখানেও করতে গেছিল, তুলতে পারেননি। মাথায় রাখুন, এই এক রকম কাজের জন্য জয়ললিতাকে জেলে যেতে হয়েছিল, আপনার নেত্রীকে ওই ফাইল নিয়ে জেলে ঢুকতে হবে। আপনাকে আমি আনইন্টারাপ্টেডলি বলতে দিলাম। বলুন, আমি আপনাকে উইশ করলাম, আপনাকে কখনো দৌড়াতে না হয় এভাবে। প্লিজ বলুন। থ্যাংক ইউ স্যার। এই যে নির্বাচনের আগে আপনারা ইডি, তারপরে নির্বাচনের আগে স্যার পাঠিয়েছেন, স্যার দিয়ে হচ্ছে না, 58,20,000 মানুষের নাম্বার দিয়েছেন। আমি বলছি আপনার ইডি
আবার বলবেন? আচ্ছা বলেন। আবার মিথ্যে কথা বললেন দাদা মানুষ। বলুন। আপনি নাম আর মানুষ এক নয়, আবার মিথ্যে কথা বললেন। 58 লক্ষ মানুষ বাদ যায়নি, ভুল কথা বলছেন কেন? মানুষকে কেন বিভ্রান্ত করেন আপনারা এইভাবে? না না, উনি ডিবেট মেটেরিয়াল কেন বিভ্রান্ত করেন এভাবে মানুষকে? মানুষের নাম এক নয়, একটু দুজনকে মৃত বিরত মানুষের করি, নাম please, বাদ গেছে। না, না, please, দুজনকে আমি বিরত করলে কি করে দুজনকে হবে? বিরত করবো, আমি আসবো আবার হয় ওনার individually। অডিওটা ডাউন করুন। আমি আজকের এই হয় ওনার অনুষ্ঠানটায় অডিওটা ডাউন একটু করুন। ইন্ডিভিজুয়াল বলুন, সবাই চাইছি আনইন্টারাপ্টেড বলুন, কারণ শুনতেও হবে। সবাই সবসময় বললে তো হয় না, একটু শোনারও দরকার। যাই হোক, আরেকটা ব্রেক নিয়ে নি, খুব দ্রুত একটা ব্রেক নেব, বিরতির পর ফিরে এসে বাকি যে দুজন গেস্ট রয়েছেন তাদের কাছেও যাবো। খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। গতকাল কংগ্রেসের কিছু নেতৃত্বের কিছু রিয়াকশন দেখছিলাম, যেখানে তারা এই কথা বলছিলেন যে কয়লাকাণ্ডের সঙ্গে আইপ্যাকের লিঙ্ক, ঠিক আছে সেটা থাকতে পারে, হয়তো ইডির তরফ থেকে, যেটা অরিজিৎ দাও বলছিলেন, ইডির তরফ থেকে সেটা নিয়ে কিছু বক্তব্য সামনে এসেছে। কিন্তু কথা হচ্ছে এটা এতদিন কেন হয়নি, বা পরে কি হতো না? অমিতাভ দা, আপনারা দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো তুলেছেন এবং খুব স্পষ্টভাবে, মানে আমি ইঙ্গিত বলবো না, খুব স্পষ্টভাবে আপনারা বিভিন্ন সময় সেটিংয়ের কথা বলেছেন। এক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার? দেখুন, একটা কথা আমি পরিষ্কারভাবে বলছি যে প্রথম ব্যাপার, 6 বছরের ধরে একটা মামলা কেন ঝুলিয়ে রাখা হলো, 6 বছরের মধ্যে কিছু করা গেল না, তার উত্তর কিন্তু আমি পাইনি। এখন প্রশ্নটা এখানে, ইডি স্ট্রাইকিং রেট অত্যন্ত খারাপ। এ পর্যন্ত গত 11 বছরে, মানে 2014 থেকে এই 25 অবধি 6444টা কেস নথিভুক্ত হয়েছে, এফআইআর হয়েছে। ইডি একমাত্র এগুলোর মধ্যে সলভ করতে পেরেছে, কনভিকশন হয়েছে 120টা কেস, মানে শতকরা 2/3-এরও কম। সুতরাং একটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানি লন্ডারিং কেসে ইডির ভূমিকাটা অত্যন্ত দুর্বল এবং তাদের কর্মক্ষমতাটা অত্যন্ত কম। এই 6 বছরের মধ্যে না করে হঠাৎ করে নির্বাচনের আগে করলে এটা খুব সন্দেহ জাগাচ্ছে। তার মানে তৃণমূলের হাতে এই যে রিসেন্টলি অনেকগুলো একটার পর একটা বল তুলে দেওয়া হলো, যার জন্য বিজেপির নেতারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলেন। পেপারে দেখেছি তারা বলছেন যে তাহলে কী হবে, বারবার হাতে তুলে দেওয়া হচ্ছে এইসব কথাগুলো বলে। আজকে সেই কথাটাই কিন্তু আবার বলছি যে এটা বারবার বিজেপি কেন হাতে তুলে দিচ্ছে তৃণমূলের হাতে, সেটাই বুঝতে পারলাম না। যেখানে চিদম্বরমের জন্যে রাত্রেবেলাতে পাঁচিল টপকে যেতে হয়, কোনো প্রয়োজন নেই, যেখানে 1 পয়সাও লেনদেন হয়নি, 1 পয়সাও কেউ সুবিধা পায়নি, সেই ন্যাশনাল হেলথ কেসে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে বারবার ডেকে পাঠানো হয়। রাহুল গান্ধীকে সাংসদ পদ খারিজ করে একদিনের মধ্যে বাড়ি ছাড়তে হয়। আজকে তারা ইডি এই সেসব দিকে না গিয়ে, আগে থেকে এইসব কাজগুলো না করে হঠাৎ করে বাজারে ধোয়া তুলছেন কেন? হেমন্ত সোরেনকে বা আপনার দিল্লির মুখ্যমন্ত্রী তাকে জেল খাটালো, আচ্ছা, অরবিন্দ কেজরিওয়ালকে, সেই দিকে গেল না। এমন একটা ভাব দেখালো মমতা বন্দ্যোপাধ্যায় বীর দর্পে রানী ভবানীর মতন তলোয়ার ঘোরাতে ঘোরাতে বেরিয়ে সবাইকে দেখিয়ে দিল আমি হচ্ছে একমাত্র বাংলার ক্ষমতাধর, আমি যা করব বেশ করব, যেটা আজকে বলেছে। আজকে এইটা বিজেপি পক্ষান্তরে ইডি এবং সিবিআই সুযোগ করে দিচ্ছে কেন? এতেই প্রতিষ্ঠিত হচ্ছে বাংলার বুকে তারা কিন্তু একটা ঠিক করে ফেলেছে যে কংগ্রেস সিপিএমকে কোনো ক্ষমতা একটা দেব না। অমিতাভ দা, যাই হোক, আপনি একটা উদাহরণ দিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সামনে এসেছেন ইত্যাদি। ইডি সিবিআই বাদ দিন, বিজেপি বাদ দিন, মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন শুধু আছেন এই রাজ্যে, এবং আপনারা দুটো রাজনৈতিক দল, আপনারা এবং মানবদের দল আছে, বিজেপি নেই ধরুন, তাতেই বা কী হতো? মমতা বন্দ্যোপাধ্যায় ক্যারিশমা, সেটাকে খণ্ডন করা। দেখুন, ক্যারিশমাটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। আজকে তৃণমূলের সুপ্রিমো হিসেবে উনি অস্বীকার করতে পারবেন সারা পশ্চিমবাংলায় তার প্রত্যেকটা সাধারণ কর্মী অবধি তোলা তোলে না, আপনারা বিজেপির উপর দায় চাপিয়ে দিচ্ছেন না, আমি বলছি আপনারা যে বিজেপির উপর দায় চাপিয়ে দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফোকাসড বিজেপির কারণে, এইটা তো মানে এই পার্সপেক্টিভ, মানে আমি বলছি এই ব্যাখ্যাটা কি খুব ঠিকঠাক ব্যাখ্যা? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্যারিশমার উপরে এই বাংলার মানুষ ভরসা করে না, বিজেপির দেখানো পথ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, এইরকম একটা যে ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে। দেখুন, আমরা ভাবি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্যারিশমা আকাশ ছোঁয়া, কিন্তু সবসময় তা হয় না। পশ্চিমবাংলার মানুষ কিন্তু, আপনি যদি বাসে ট্রামে যান, আপনি যদি ট্রেনে সফর করেন, তারা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যথেষ্ট সমালোচনা করে। এই সমালোচনা তারা সাহস করে এখন করছে। আমি বলছি সিপিএমের সময়ও শেষের দিকে বেশ কয়েক বছর ধরে কিন্তু প্রচুর মানুষ সমালোচনা করতেন, করেননি তা নয়, কিন্তু সেই সময় কিন্তু ক্ষমতা
পরিবর্তন হয়নি। আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে প্রচুর লোক সমালোচনা করেন, যখনই অসুবিধায় পড়েন তখনই কিন্তু বামেদের নিয়ে আবির্ভূত হন শেষের দিকে লক্ষ্মীর প্যাঁচার মতন। বামেদের শেষের দিকে বামেদের নিয়ে সমালোচনা হয়েছে এবং বামেরা সরেও গেছে। না, না, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা বহু সময় সমালোচনা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়ে গেছেন ক্ষমতায়। না, এবং তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে কংগ্রেস এটা মানে এখন সমালোচনা হচ্ছে মানে আগামী দিনে সরে যাবে না তা কিন্তু নয়। বন্দ্যোপাধ্যায় বলছেন 213 জায়গায় 214 হবে, কিন্তু একটা হলেও বাড়বে, এই এসআই এর পরেও বাড়বে। এটা তো ক্যারিশমা বলবো না এটা, এটা বলছে কর্মীদেরকে একটা উজ্জীবিত করার জন্য। যে কোনো দলের যিনি কর্ণধার হন তিনি কখনো ভেঙে পড়তে নেই, কোনো সৈন্য দলের সেনাপতিকে কখনো বলতে নেই যে আগামীকাল আমরা হেরে যেতে পারি। তাদের বলতে হয় নতুন প্রভাত উঠবে, আমরা লড়াই করব। এবং আপনি বলছেন বামেদের শেষ সময় সমালোচনা হয়েছে, বামেদের শেষ সময় সমালোচনা হয়েছে এবং বামেরা সরে গেছে, এবং বামেরা সরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রয়ে যাচ্ছেন। সমালোচনা হচ্ছে এখন, আজ থেকে 5 বছর আগে কিন্তু এত সমালোচনা হয়নি। গত 5 বছর 19 সাল 20 সালের পর থেকে যেভাবে সমালোচনা হচ্ছে এবং এখন যেভাবে তুঙ্গে উঠেছে, মানবের কাছে আসি, আমি সুদীপের কাছে আসবো। আমি জানি সুদীপের অনেক কিছু বলার রয়েছে এই বিষয়ে, মানবের কাছে আসি। দেখো, আমার খুব বেশি বলার নেই। আমি প্রথমে বলবো সুদীপ একটা খুব ভালো কথা বলেছে, অমিত শাহকে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রমন্ত্রী করতে। আমি বলছি ভাই আর নেওয়া যাচ্ছে না পশ্চিমবাংলায়, তুমি ডাইরেক্ট নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে ওনাকে প্রধানমন্ত্রী করো, গোটা দেশের মানুষ বুঝতে পারুক যে বাংলার মানুষ কোন যন্ত্র নিয়ে জ্বলছে, গোটা দেশের মানুষ জ্বলুক, আমি একা কেন জ্বলবো আমার বাংলা। 2 নম্বর বিষয় হচ্ছে এখানে এই বিজেপি তৃণমূলের প্রচুর আলোচনা লড়াই। একটা জিনিস তো আপনারা দেখলেন যে এ বলছে তোমার দলে সব চোর আছে আর বিজেপি বলছে তৃণমূলের কাছে সব চোর আছে, কিন্তু কোথাও কেউ বলেনি যে সিপিএম বা বামপন্থী দলে কোথাও চোর আছে, বলবার সাহস কেউ দেখায়নি। 2 নম্বর একটু বলে নি আমি তো বোধ 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় হলো যে কালকে যে ঘটনা ঘটলো, মানে সমস্ত ফাইল নথি হার্ড ডিস্ক পেনড্রাইভ সমস্ত কিছু নিয়ে পালিয়ে গেল। এরপর কোন চোরকে কিভাবে নিয়ে যাবেন? কারণ ইডি সিবিআই যতবার কোর্টে গেছে, কোর্টের কাছে চড় খেয়েছে, বলেছে তদন্ত আমরা করতে পারছি না, একটা চার্জশিট এখনো পর্যন্ত পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে জমা দিতে পারেনি। হাইকোর্টে আইপ্যাকের এই মামলা সেটা কি হলোই না, কারণ এত বিশৃঙ্খলা, সেই কারণে আজকে মামলা হয়নি। 14 জানুয়ারি মামলা শুনানি পিছিয়ে গেছে। পরিষ্কার করতে পারবে কিনা কোনো তথ্য এদের কাছে পরিষ্কার। আমি একটু অরিজিৎদার কাছে আসবো। অরিজিৎদা সব শেষ করলো এবং বিজেপি আর তৃণমূলের যোগ সাজিশেই এটা হলো। এবং পরিষ্কার না, আমার আর একটা কথা দেবো, 30 সেকেন্ড না, আমি অতক্ষণ দিতে পারবো না। আচ্ছা 10 সেকেন্ড। সেটা হলো ইয়ে বারবার করে বলছে না যে তৃণমূল করেছে তৃণমূল করেছে। আজকে শ্রমিক ভট্টাচার্য স্বীকার করেছে যে সেদিন লেবার রুমে যদি লালকৃষ্ণ আদবানি অটল বিহারী বাজপেয়ী না থাকতো তৃণমূলের জন্ম হতো না। সত্যি কথা, আজকে মমতা ব্যানার্জির এই উত্থানটাও হতো না যদি সেদিন সিঙ্গুর নন্দীগ্রামে রাজনাথ সিংরা পাশে এসে কানে কানে পুষ্পমন্তর না দিত। আজকে এই তৃণমূলের এই বারবারন্তির জন্য যারা দায়ী তারা হলো একমাত্র ভারতীয় জনতা পার্টি, ভারত জ্বালাও পার্টি। অরিজিৎদার কাছে আসবো। অরিজিৎদা, ইডি সিবিআই আজকের সংস্থা নয়। এই যখন অমিতাভ দারা রয়েছেন ক্ষমতায় সেই সময় থেকে চলছে এটা নিয়ে কথা হওয়া, এটাকে নিয়ে মানে এই যে এই সরাসরি অভিযোগ যে ইডি সিবিআই নাকি রাজনীতি করবে বলে তাদেরকে ময়দানে নামানো হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের মানে কোট আনকোট এই যে লেলিয়ে দেওয়া, এই যে কোট আনকোট এই শব্দটা আমি এখানে ব্যবহার করছি, এটা তো আজকের হওয়ার কথা নয়। তাহলে তো এটা দীর্ঘদিন ধরে আলোচনা হওয়ার কথা, কারণ এটা তো আজকে হঠাৎ করে গড়িয়ে ওঠার দুটো সংস্থা নয়। অরিজিৎদা, খুব ছোট করে আপনার রিয়াকশন নেব। অবশ্যই রিয়াকশন দেবো, কিন্তু কাদের কাছ থেকে কথা আসছে, যাদের তদানীন্তন নেত্রী এলাহাবাদ হাইকোর্ট থেকে রিটায়ার করার পর একজন জাস্টিসকে সরাসরি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বানিয়ে দেয়, 2.5 বছর পরে সেখান থেকে রিটায়ার করার পর সোজা রাজ্যসভায় পাঠিয়ে দেয়, তাদের দলের প্রবক্তা এই কথা বলেন। যাই হোক, যে প্রশ্নটা আপনি বললেন আমি তার উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। যে কথাটা বললেন যে এখন কেন, আমি তো আগেরবার ঠিক এটারই উত্তর দিলাম যে রেজিস্ট্রেশন এফআইআর এর রেজিস্ট্রেশন হয়েছিল 27 নভেম্বর। না, সেটা বলছি, আমি বলছি ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে কেন এখন? এই মোদী সরকারের জমানায় সবচেয়ে বেশি এই প্রশ্নটা উঠছে কেন? এটা তো আজকের গজিয়ে ওঠা নতুন দুটো সংস্থা নয়। দেখুন, প্রশ্ন তো উঠবেই, কারণ ইডি সিবিআই আগে বিভিন্ন সরকারের সময় দেখা গেছে এটা এত প্রোঅ্যাক্টিভলি কাজ করতে পারেনি। আজকে প্রোঅ্যাক্টিভলি কাজ করছে, সার্চ করছে, সিজার করছে, যাদের স্বার্থে লাগিয়ে তারা চিৎকার চেঁচামেচি করছে। আরে ছাড়ুন না, ছাড়ুন। আরে থামুন না, ছাড়ুন না। আরে আপনাদের হাতে সাইবাড়ির রক্ত আর বিজন বাড়ির ছাই নিয়ে কথা বলবেন না। ছাড়ুন, বিজন সেতু ছাই আর সাইবাড়ির রক্ত হাতে নিয়ে বেশি কথা বলবেন না। আপনারা ধাক্কা দিয়ে বিদায় করেছেন। আপনারা টিভি ম্যাচে দুটো কথা বলতে, আমি জাস্ট লাস্ট কথা একটাই কথা বলতে চাই যে মমতা ব্যানার্জির সেন্স অফ ইনসিকিউরিটিটা দেখুন। কোথায় সার্চ অ্যান্ড সিজার চলছিল? সেক্টর 5-এ। কার পাশে? সুজিত বসুর পাশে, সব্যসাচী দত্তর পাশে, কৃষ্ণা দেবীর পাশে। কারোর উপর ভরসা করতে পারেননি। নবান্ন থেকে ডাইরেক্ট
ছুটে গেছেন, ফাইল জড়িয়ে নিয়ে বেরিয়ে এসছেন। আরে দলের ফাইল যদি হতো, সুজিত বসু দলের নয়, কৃষ্ণা দেবী দলের নয়, কেউ গোটা সল্টলেকের কোনো নেতা নেত্রী দলের নয়, মমতা ব্যানার্জিকে কেন যেতে হতো? কারণ ওই ফাইলের মধ্যে পিসি ভাইপো সিন্ডিকেটের মোটামানির তত্ত্বটা রয়েছে। 2014 সালের পর থেকে আমি তো বারবার বলছি যে বিজেপি বাংলা দখল করবার জন্য ওরা অনেক শক্তি লাগিয়েছে। আমি বলছি যে 2026-এর নির্বাচন আমরা ওপেন চ্যালেঞ্জ করছি, আপনাদের আর যত এজেন্সি আছে সমস্ত কিছু নিয়ে নামুন, এবং এই সিএন নিউজেই যদি কখনো 2026-এর পরে সুযোগ হয়, আপনারা দেখবেন যে বিরোধী দলনেতার পদ, বিরোধী দলনেতার যে মর্যাদা, বিরোধী দলের মর্যাদা বিধানসভায় পান কিনা সেটা মানুষ ঠিক করে নিয়েছে। কি করে পাবে? মমতা ব্যানার্জি হবেন তো বিরোধী দলনেতা, হবে না তো? ওমা, আরে বলছি তো 26-এ পাবো না আমরা, হবেই না। মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী হবেন যদি জিতে আসতে পারেন। কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হেরে লজ্জা নেই, অন্য জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সময় শেষ। আবারও এটা নিয়ে কথা হবে আগামী দিন। প্রত্যেককে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এই আলোচনার টেবিলে, এবং সুদীপ বাইরে থেকে আমাদের সঙ্গে ছিল, অনেক ধন্যবাদ প্রত্যেককে। এবং আপনারা যারা আমাদের সঙ্গে ক্যামেরার ওপার থেকে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক সিএনএ।